নমস্কার, আপনারা দেখছেন খবরের ঘন্টার সঙ্গে রয়েছি আমি অর্পিতা। ইতিবাচক খবর দেখতে চোখ রাখুন খবরের ঘন্টার পর্দায়। আসুন দেখে নিই আজকের বিশেষ খবর। বর্ষ শুরুর ভাবনায় বিজ্ঞানী নির্মলেন্দু দাস। শেষ হয়ে আসছে আরেকটি বছর, শুরু হতে চলেছে নতুন বছর 2022। সময় থেমে নেই এক মুহূর্তের জন্য। নতুন বছরের ভাবনা সময়ের নিরিখে বিজ্ঞান সৃষ্টি মেলে ধরেছেন শিলিগুড়ি হায়দারপাড়া শরৎপল্লীর বাসিন্দা তথা বিজ্ঞানী নির্মলেন্দু দাস। কবি চন্দ্রচূড় নামেও তিনি বিভিন্ন মহলে একটি পরিচিত নাম। সম্প্রতি পদার্থবিজ্ঞানের মৌলিক বিষয়ের ওপর তার লেখা বই ইংরেজিতে প্রকাশিত হয়েছে লন্ডন থেকে। এর আগে তার বই প্রকাশিত হয়েছে জার্মানি এবং আমেরিকা থেকে। বিজ্ঞান ও মানুষের অনেক মৌলিক জিজ্ঞাসার ওপর নিঃশব্দে কাজ করে চলেছেন নির্মলেন্দু বাবু। বর্ষবিদায় ও বর্ষ শুরুর ভাবনায় তিনি জানালেন অনেক কথাই, শুনুন। নমস্কার, আমি নির্মলেন্দু দাস, শিলিগুড়ি শরৎচন্দ্রপল্লীর বাসিন্দা। এবার বছর প্রায় শেষ হতে চলল। ডিসেম্বর মাস মানেই বছর শেষে নববর্ষের আগমন। নববর্ষ সারা পৃথিবীতে বিভিন্ন দেশে পালিত হয়। এর মানে পুরাতনকে বিদায় জানানো, নতুনকে স্বাগত জানানো। বাংলা, ইংরাজি, হিজরিতে নববর্ষের প্রচলন আছে। তবে অনেক আগে, খ্রিস্টের জন্মের প্রায় 4000 বছর আগে ব্যাবিলনে, অর্থাৎ এটা প্রথম নববর্ষ শুরু হয়েছিল খুব জাঁকজমক করে। তখন চাঁদকে গ্রহণ করে নববর্ষের হিসাব করা হতো। এই প্রচলন চলছিল দীর্ঘ শত বছর। কিন্তু পরে রোমান সভ্যতা, প্রথম সম্রাট রোমুলাস 738 খ্রিস্টাব্দ পূর্বে চাঁদের গণনায় 355 দিন হিসাবে বছর ঠিক করেছিল এবং পয়লা মার্চ হিসাবে বছর গণনা করা হতো। পরে সম্রাট নুমা পন্টিলাস জানুয়ারি ও ফেব্রুয়ারিকে এর সাথে যোগ করেন, কারণ চাঁদের হিসাবে যে বছর হতো তাতে চাষবাসের, কৃষিকার্যের কিছু গণ্ডগোল দেখা দেয়। অর্থাৎ সময়টা ঠিক মিল ছিল না, যার জন্য পরে জানুয়ারি ফেব্রুয়ারি এটা যোগ করে 365 দিন করা হয়েছে। সিজার এই ক্যালেন্ডারটা তৈরি করেছেন, কিন্তু এরপরেও এর মধ্যে কিছু সমস্যা থেকে যায়। যেমন ধরুন, সাধারণভাবে ফেব্রুয়ারি মাস হচ্ছে 28 দিনে,
প্রতি 4 বছর অন্তর একদিন করে বেড়ে যায়, সেটা 29 দিন হয়। তাহলে সেই বছর 365 দিনের জায়গায় একদিন বেড়ে গেল, কেননা এখানে সেকেন্ড, মিনিট, ঘন্টার কথা রয়েছে। এই 4টা বছরে যে লস টাইম, সেটাকে ওখানে অ্যাড করে একটা বছর পুরো করা হয়। তাতে হচ্ছে কি, এই যে সাইকেলটা বা চক্রটা সমানভাবে ঘুরছে এবং 365 দিনে বারবার ঘুরে আসছে নতুন বছর, জানুয়ারি মাস। এবং এখন সারা বিশ্বে 1 জানুয়ারিকেই নববর্ষ হিসাবে তুলে ধরা হয়। যাই হোক, পরে 400 বছর আগে 1582 খ্রিস্টাব্দে রোমের পোপ ত্রয়োদশ গ্রেগরি জ্যোতির্বিজ্ঞানীদের সাথে পরামর্শ করে যে ক্যালেন্ডার করেছিলেন, সেই ক্যালেন্ডারের নাম হচ্ছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার, এই বছর হিসাব করে। এবং এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারই বর্তমানে চলছে। অর্থাৎ এই যে মানে খ্রিস্টের জন্মের 4000 বছর আগের থেকে এবং বর্তমান পর্যন্ত, তার মানে 6000 বছরের পূর্বে খ্রিস্ট জন্ম ধরে এই যে সময়, এই সময় সম্পর্কে মানুষ ভাবনা চিন্তা করেছে। এই সময় সম্পর্কে ভাবনা চিন্তা না করলে আমাদের বছরের হিসাব আসে না। তা প্রথমে তারা চন্দ্রের গতিবিধি নিয়েই চিন্তা করুন, পরে সূর্য বা সৌরমণ্ডলকে নিয়েই চিন্তা ভাবনা করুন। সময়টা কিন্তু পৃথিবীর ঘূর্ণনের সাথে চাঁদ এবং সূর্যের যে মানে মিলিত অবস্থাটা রয়েছে সৌরজগতের মধ্যে, সেখান থেকে দিন রাত্রি হওয়ার জন্য সময়টা উঠে এসেছে। এবং যার জন্য হয়েছে কিন্তু আপনার ঋতু পরিবর্তন। সময়ই করেছে ঋতু পরিবর্তনকে তৈরি। এই যে বসন্তকাল, তারপরে আসবে গরমকাল, তারপরে বর্ষাকাল, শীতকাল, হেমন্তকাল, শরৎকাল। এই যে ঋতুটা, এক একটা ঋতুতে এক এক রকম তার পরিবেশ। এটা কিন্তু হয়েছে সূর্যের জন্য। সূর্যের যে তাপপ্রবাহ এবং পৃথিবীর ঘূর্ণন এবং সূর্যের যে ডিস্টেন্স বা দূরত্ব, সূর্যের থেকে পৃথিবী যখন দূরত্ব অনেকটা বেশি হয়ে যায় তখন হয় শীতকাল। পৃথিবী এবং সূর্যে অনেকটা কাছাকাছি যখন আসছে তখন হয় গ্রীষ্মকাল, তখন গরম লাগে। আর এই দুইয়ের মাঝামাঝি অবস্থায় যখন থাকে তখন পরিবেশটা হয় না ঠান্ডা না গরম। এগুলো সবই কিন্তু যে ডিম্বাকার বা সাইক্লিক অর্ডারে যেভাবে চলছে মানে সূর্যের চারিদিকে সমস্ত গ্রহগুলো যেভাবে মানে ঘুরে 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 তার দিক পরিবর্তন করে চলছে, সেইভাবে কিন্তু আমাদের ঋতু পরিবর্তন হচ্ছে। কাজেই সময় এমন একটা ঘটনা যাকে নিয়ে চিন্তাভাবনা কিন্তু তখনও ছিল, এখনও আছে। বিজ্ঞানীরা ক্রমাগত গবেষণা করে চলছে কোন পার্টিকেল বা কোন কণা কত সময় তার লাইফ পিরিয়ড, অর্থাৎ তার জীবিতকাল কত, একটা পরমাণুর মধ্যে কতটা কণা রয়েছে তার একটা হিসাব,
এরকম করেই বিজ্ঞানীরা তৈরি করেছেন বহু কণা। বিজ্ঞানীরা একটা পরমাণুর মধ্যে আবিষ্কার করেছেন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তারপর হয়েছে পাইয়ন, কাইয়ন, পজিটিভ নেগেটিভ পার্টিকেল। তারপর রয়েছে আপনার হিগস বোসন, হ্যাঁ ঈশ্বর কণা যাকে বলা হয়। আদৌ ঈশ্বর কণা বলে কোনো কণা নেই, কিন্তু কণাকে সেটা হিগস বোসন কণাকে একটা করা হয়েছে যেটা 125 গিগা ইলেকট্রন ভোল্ট তার শক্তি। হ্যাঁ, নিউট্রন একটা হালে সবে অল্প কিছুদিন হলো নিউট্রনের একটা কণা বেরিয়েছে, যে কণাটা সমস্ত কিছু ভেদ করে চলে যেতে পারে। এটার অর্থ কী? এখানে বলতে গেলে অনেক কিছু বলতে হয়। যেমন আমরা যে কোনো জিনিস যা সলিড মানে বস্তুকারে আমরা দেখতে পাচ্ছি, এই বস্তুর এই যদি কাঁচ না হয়, স্বচ্ছ কাঁচ একমাত্র আমরা দেখতে পারি। এছাড়া সাধারণভাবে বস্তু লোহা বলুন, অ্যালুমিনিয়াম, ইটের দেওয়াল ইত্যাদি কাঠ, আমরা এর উপরি ভাগটাই দেখতে পারি, কিন্তু এর পরের ভাগটা দেখতে পারি না, কেননা আলো সেখানে প্রবেশ করতে পারে না। কিন্তু বলা হচ্ছে এই যে নতুন কণাটা হলো, এই কণাটা এইসব বস্তু ভেদ করে চলে যেতে পারে। অর্থাৎ এইভাবে সে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ভেদ করে চলে যাচ্ছে। তার মানে এই সমস্ত যাবতীয় কণাগুলো কিন্তু অণুপরমাণু দিয়ে তৈরি। এই যে জগৎটা রয়েছে, এই জগৎটার ভিতরে কিন্তু অনেক ফাঁকা জায়গা আছে। যেমন রাত্রিবেলা আমরা আকাশের দিকে যদি তাকাই, তাহলে দেখা যাচ্ছে অনেক নক্ষত্র, অগণিত নক্ষত্র। এবার দেখুন তো, অগণিত নক্ষত্র এই মহাবিশ্বে থাকার জন্য কত ফাঁকা জায়গার দরকার হয়েছে। এরা তো এই যে আলোগুলো আসছে মহাবিশ্ব থেকে, নক্ষত্র থেকে, ফাঁকা জায়গা পেয়েছে বলেই তো আসছে। আমরা দেখতে পাচ্ছি সূর্যের আলো, আমাদের কাছাকাছি এটা নক্ষত্র, তার তীব্র আলোর জন্য আমাদের এই জগৎ আলো হয়েছে। তো এরকমভাবে এই যে ফাঁকা জায়গাগুলো, বস্তুর ভিতরে এরকম ফাঁকা জায়গা আছে, ইলেকট্রন, প্রোটন যেগুলো রয়েছে, কণা, অণুপরমাণু, এই ফাঁকা জায়গার ভিতর দিয়ে ওই কণাটা প্রায় আলোর গতিতে বেরিয়ে যেতে পারে। হ্যাঁ, সেটা হলে এটা বলেছে, এটা একটা মানে আবিষ্কারের কথা বলা হয়েছে, কিন্তু সময়ে নিয়মে চলছে সব কিছু। হ্যাঁ, 365 দিন এক বছর ঠিক 365 দিন হলেই একটা বছর হচ্ছে। মানে মাসেরও 30 দিন এক মাস, বা কোনো মাস 31 দিনে করা আছে। অর্থাৎ এই যে, এবং মানে ঠিক মানে রাতটা হচ্ছে, সকাল করে সূর্যটা উঠছে, সবকিছু একটা নিয়মে হচ্ছে, সময়ের নিয়ম এবং শৃঙ্খলা মেনে হচ্ছে। শৃঙ্খলা মানে এই শৃঙ্খলার কথা বলতে গিয়ে সূর্যের যে শৃঙ্খলা, পৃথিবীর যে শৃঙ্খলা, সূর্যের চারদিকে ঘুরছে 24 ঘন্টা একটা দিন, বা 365 দিনে একটা বছর, এইটা কি মানুষ তো ঠিক করে দেয়নি? না, এ তো প্রকৃতির নিয়মেই চলছে। এই শৃঙ্খলা কথাটা আসার জন্য এখানে আমাকে একটা কথা বলতে হচ্ছে, যে পরমাণুর ভিতরেও কিন্তু প্রতিটা কণার সাথে একটা না আরেকটার সাথে কিন্তু একটা সুন্দর রিলেশন রয়েছে। যেমন মানুষের সাথে মানুষের একটা সম্পর্ক থাকে, কে কাকা, বাবা, মামা, হ্যাঁ, এই যে এই ধরনের রিলেশন একজনের পরে চলতে থাকে। এরকম বিজ্ঞানের যে কণাগুলো আবিষ্কার করেছে, কার সাথে কী রিলেশন, সেই রিলেশনটা কিন্তু এখন পর্যন্ত বের করতে পারেনি। এইবার এই নিয়ে আমার একটা থিওরি আছে, এবং সেটা আমার বই সে জার্মান থেকে বেরিয়েছে, যে এন্ডলেস থিওরি অফ দ্য ইউনিভার্স, কমপ্লিট ইউনিফাইড থিওরি। সেখানে এই চ্যাপ্টারে লেখা আছে, এবং পরে এটা আমেরিকার একটা বিখ্যাত জার্নাল থেকে থিওরিটা বেরোয়, এবং সেই সম্পর্কে কারেন্ট অ্যাপ্রোচেস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিসার্চ ভলিউম 3, এই বইটাতে বিশ্বের বাছাই করা 15 জন বিজ্ঞানীর লেখা রয়েছে। এখানে কোথা থেকে প্রকাশিত হয়েছে? এটা প্রকাশিত হয়েছে লন্ডন থেকে। কবে?
এই রিসেন্টলি মাসখানেক হলো, 1 মাসও হয়নি আমি বইটা গ্রন্থটা হাতে পেয়েছি। আবার এই গ্রন্থের ভিতরে রয়েছে পার্টিকেল থেকে পার্টিকেল কি সুন্দরভাবে তারা সুশৃঙ্খলভাবে একটা অ্যাটমের মধ্যে বন্ধনে আবদ্ধ হয়ে আছে। এই যে বন্ধনটা, এটা কিন্তু প্রেজেন্ট সায়েন্সে নেই। এই যে নতুন লেখা বলেই এটা কিন্তু, এটা বিভিন্ন দেশে এখন এই বইটা হয়েছে। কিন্তু যাই হোক, এখানে 5 নাম্বার চ্যাপ্টারে আমার মানে লেখাটা রয়েছে। এখানে প্রায় 16 পেজ। আমাদের দর্শকদের দেখান। এই 16 পেজের, লন্ডন থেকে প্রকাশিত এই বইতে, তাই তো? হ্যাঁ। আপনার লেখার আছে, কোন লেখাটা কই? লেখার হেডিংটা কি, সাবজেক্টটা কি? এই যে কুড়ি পার্টিকেল। আপনি ধরে থাকুন। আপনার নামেই বেরিয়েছে। হ্যাঁ, এটার বিষয়টা, এটার বিষয় বলতে আমি এখানে একটা পার্টিকেলের কথা বলেছি, সেটা 20 পার্টিকেল। অর্থাৎ 20 পার্টিকেলটাকেই আমি মাদার পার্টিকেল হিসাবে ধরে নিয়েছি। যে পার্টিকেলটার কথা আমাদের বর্তমান বিজ্ঞানে জানা নেই। কেন এই ঘটনা ঘটেছে, যে 20-র একটা ইকুয়েশন আছে, সেখানে বলা হয়েছে এত সংখ্যা ফোটন বা আলোর কণা সম্পর্কে বলা হয়েছিল, বাঞ্চ অফ ফোটন। কিন্তু সেটা নিয়ে বিশেষ কোনো কাজ হয়নি। তার কারণ যে একটা আলোর কণার ওজন কত, সেটাই তো বিজ্ঞানের জানা নেই। বহু এক্সপেরিমেন্ট হয়েছে। আমি একটা আলোর কণার ওজন বের করেছি, বের করে যখন ওই ইকুয়েশনটার ভিতর কত সংখ্যা আলোর কণা আছে, তার ওজন কত, তার শক্তি নির্ণয় করেছি, তখন দেখা গেল ওই শক্তিটা বিভিন্নভাবে পরমাণুর অভ্যন্তরে যত পার্টিকেলগুলো আবিষ্কার হয়েছে এবং ভবিষ্যতেও যে আবিষ্কার হয়, কোনো না কোনোভাবে তাদের সাথে লিঙ্ক আপ হয়ে আছে। এবং এই 20 পার্টিকেলটাকে আমি মাদার পার্টিকেল বলেছি, নাম দিয়েছি। এবং এই নতুন তত্ত্বের জন্য এই গ্রন্থে স্থান পেয়েছে। হ্যাঁ, এরপরে বেরিয়েছে, এর আগে আরেকটা বেরিয়েছে, সেটা গ্লোবাল জার্নাল বায়োলজিক্যাল সায়েন্সের উপরে। এটা আমেরিকা থেকে বেরিয়েছে। এবং এই যে জার্নালটা বই, এই বইয়ে 54 জন বিজ্ঞানী আছেন, যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তের। এখানে যে বিজ্ঞানের সেল সম্পর্কে আমি যে গবেষণা করেছি 34 পেজের, এবং সে সম্পর্কে সেল কেন হয় বডিতে, এবং মিলিয়ন ট্রিলিয়ন এই যে হিসাবে যে বহু রকম সেল, জীবজগতের ভিতরে যে সেলগুলো রয়েছে এবং প্ল্যান্টের ভিতরেও যে সেলগুলো রয়েছে, এই মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন হিসাবে কেন এলো, এর কোন অঙ্কের মাধ্যমে এটা এলো। বিজ্ঞানের যদিও হিসাব করে পরীক্ষা করে এইগুলো বলেছেন এত বিলিয়ন এত, কিন্তু শৃঙ্খলাবদ্ধভাবে কার সাথে কী মিল আছে সেই ধরনের অঙ্ক বেরোয়নি। এবং সেই একটা নতুন অঙ্ক, আমার নিজস্ব অঙ্ক দিয়ে এই সেল নির্ণয় করে তার মানে রোগের ব্যাখ্যা, কীভাবে নিরাময় করা যায় সেলগুলোকে ঠিক করলে পরে, তার কাপলিং সিস্টেমটাকে যদি আমরা ঠিক করে দিই কোনো যন্ত্রের সাহায্যে, তাহলে কিন্তু মেডিসিন খাওয়ার কিন্তু প্রয়োজন নেই। এটা কবে প্রকাশিত হয়েছে? এটা প্রকাশিত হয়েছে মাস 3 আগে, আমি হাতে পেয়েছি বইটা। কোথায় আছে আপনার, কত নম্বর? আমার এখানে যে জার্নালে প্রকাশ হয়েছে একদম প্রথম লেখাটাই হচ্ছে আমার এখানে। এই যে এখানে দেওয়া হয়েছে On the findings of number of cells in a body including sexual cells, remedy of coronavirus, increase of memory and other cells by couple system,
বাই নির্মলেন্দু দাস। ও, এটা বেরিয়েছে আমেরিকা থেকে। হ্যাঁ, অসাধারণ। যাই হোক, নতুন বর্ষ আসছে, যেহেতু পার্টিকেলের কথা, সময় যেখানে আসছে কথা, সেখানে আপনার বস্তু পদার্থের কথা আসবে, কণা জগতের কথা আসবে, কেন সবাই কিন্তু আমরা সময়ের মধ্যে আবদ্ধ। এই জন্য আর বিশেষ কি বলবো, কথা প্রসঙ্গে কথা আসে, আর বিশেষ কিছু বলছি না। আমি সবাইকে আমার সশ্রদ্ধ ভালোবাসা এবং যারা গুরুজন আছেন তাদের সবাইকে প্রণাম জানাচ্ছি বলে একটা খালি ছোট্ট বিষয় দিয়ে আমরা শেষ করবো, ছোট্টর মধ্যে বলবেন। আপনি এতগুলো জার্নালে আপনার লেখা প্রকাশিত হয়েছে এবং সবচেয়ে আরেকটা বই যেটা আলোড়ন হয়েছে, আত্মা ও মন। আত্মা আমরা শুনেছি, বারবার শুনছি আত্মা আছে, আত্মা আছে, আত্মা নাকি ঘুরে বেড়ায়। এই যে ভুতুড়ে কণা, যেটা লেটেস্ট আবিষ্কার, এটাকে সায়েন্সটাকে আমি ধরছি, নিউট্রিনো কণা লেটেস্ট আবিষ্কার ফিজিক্সের, ঠিক আছে? তো তারা ভুতুড়ে কণা বলছে, সেটাকে নিউট্রিনো কণা বলছে, ভেসে বেড়াচ্ছে। হ্যাঁ, কিন্তু আত্মা কথাটা বলছে না বিজ্ঞান, ভুতুড়ে কণা হিসেবে একটা বলছে। এই সম্পর্কে আপনি কি বলবেন? মানে আপনি একটু আগে আপনি বলেছেন কিছুটা, জাস্ট ছোট্টর মধ্যে বলে আমরা শেষ করব। আপনি আত্মা নিয়ে বলছেন যে আত্মার ওজনও আপনি বলে দিচ্ছেন, আর এখানে যে নিউট্রিনো কণা বেরিয়েছে, তাহলে কি নিউট্রিনো কণা আত্মা না, বা আত্মা কি আলাদা আছে? তাহলে তার জন্য কি আরো রিসার্চ প্রয়োজন? আত্মার কোনো কণা কি ব্যাপার? দেখুন, নিউট্রিনো যে কণাটার কথা বলা হয়েছে, ওটা একটা অত্যন্ত ক্ষুদ্র কণা, প্রায় ওটা হয়তো সম্ভবত ওর মানে ওজন সঠিকভাবে বের করা সম্ভব হয়নি, কিন্তু যদ্দূর সম্ভবত আমার ধারণা, আমি যত অঙ্ক করেছি তাতে দেখা যাবে এটা একটা আলোর কণার কাছাকাছি ওজন, হয়তো 10⁻⁻48, 49 বা 50 গ্রাম হবে। কিন্তু একটা আলোর কণার ওজন হচ্ছে ক্যালকুলেটেড, আমি যেটা বের করেছি সঠিকভাবে, সেটা 1.659 × 10⁻⁻54 গ্রাম। এবং ওই ভুতুড়ে কণা কেন বলা হচ্ছে এই কণাটাকে? কণাটা মানে ট্রিকেল মাইন্ড, হয়তো একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছে, যে যাকে ধরা যাচ্ছে না, ধরুন এটাকে এখানে ধরবো, সে চলে যাচ্ছে ওদিকে, কারণ ইকুইপমেন্টের যেখানে আমি ফোর্স দিচ্ছি, অঙ্কের সাহায্যে একটা ইকুইপমেন্ট তৈরি করা হলো অঙ্ক করে, তারপর যখন আমি ফোর্স দিচ্ছি সেই কণাটার উপরে যে নানান রকম যে পরীক্ষা নিরীক্ষা করছি, হয়তো সেটা স্লিপ করে যাচ্ছে, কিংবা চট করে সহজে ধরা যাচ্ছে না, এদিকে করতে গেলে ওদিকে চলে যাচ্ছে, কেন হয়তো। আর কিন্তু হ্যাঁ, এটা সম্পর্কে আমার সঠিক তথ্য জানা নেই, কেন এটা মানে সবে বেরিয়েছে। তবে এর ট্রিকেল বা এটা কি বলে, এটাকে মানে চঞ্চল মস্তিষ্কের কণার জন্য এটাকে হয়তো ভুতুড়ে কণা নাম দিয়েছে, কেন ভুতুড়ে বলে কোনো কণা হতে পারে না, যেমন ঈশ্বর বলে কোনো কণা হতে পারে না। এগুলো সবই হচ্ছে পদার্থের শক্তি। হ্যাঁ, কিন্তু আত্মা যেটা, আত্মার ওজন, আত্মা এবং মনের ওজন আমি দুটোই বের করেছি। আত্মার ওজন হচ্ছে একটা পরমাণু ওজনের কাছাকাছি, অলমোস্ট সেম। একটা পরমাণুর ওজন যা, আত্মার ওজন তাই। মনের ওজন কিন্তু তার চাইতে অনেক কম, পরমাণুর চাইতেও কম। কিন্তু আত্মা এবং মন দুটো মিলে আমাদের কাজ করার যে উৎসাহ, সেটা কিন্তু করে সব রকম যে নিউট্রিনো কণাটাকে তারা আবিষ্কার না 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 আত্মাকে কেন আবিষ্কার করতে পারছে না? আত্মাকে কেন বিজ্ঞান দেখাতে পারছে না? আত্মাকে বিজ্ঞান দেখাতে পারছে না কেন? আত্মা সম্পর্কে যে 5000 বছর ধরে যে ধারণাগুলো, সেগুলো সারা পৃথিবীতে শুধু ফিলোসফি বা দর্শন হিসাবে রয়ে গেছে। কোথাও কোথাও এক্সপেরিমেন্ট চলছে কম্পিউটারের মাধ্যমে। কম্পিউটার তো নিজের হাতের তৈরি করা জিনিস, ম্যাথ করে তাকে নানান রকমভাবে তৈরি করা। যদি বায়োলজিক্যাল ম্যাটার হয় তাহলে বডির ভিতরে কী আছে না আছে সমস্ত সার্চ করা, পার্টিকেল হলে পরে সেই সমস্ত তার যে
ফিগারগুলো সেখানে আসছে, কি ঘটনা ঘটছে আমরা দেখে নিচ্ছি। কিন্তু আত্মার ব্যাপারটা সেটা ম্যাথামেটিক্যালি তো ডিডাকশনই হয়নি যে আত্মা কি কোথার থেকে হচ্ছে, কিভাবে হচ্ছে, এটা একটা ফ্যাক্টর। অর্থাৎ ফ্রিকোয়েন্সি বা তরঙ্গের একটা ক্ষুদ্রতম তরঙ্গের ডিফারেন্স থেকে তৈরি হচ্ছে আত্মা। এর বিস্তারিত অনেক বড়, যে বইটা যেমন বাংলাতে আমার বেরিয়েছে যে আত্মা ও মন গাণিতিক বিশ্লেষণ, এই বইটি আবার জার্মান থেকে বেরিয়েছে সোল অ্যান্ড মাইন্ড ম্যাথামেটিক্যাল অ্যানালাইসিস। বুঝতে পারলেন তো এই দীর্ঘ প্রসেস এবং কীভাবে এই নেচারের সাথে আত্মা মন মিলে এই যাবতীয় কর্মযজ্ঞের যে কর্মযজ্ঞ ঘটিয়ে চলছে তার বহু রকম উদাহরণ দেওয়া হয়েছে। এবং এক্সাম্পলগুলো আপনার যে মেডিকেল সায়েন্সের জার্নালে কিছু কিছু যে তথ্য বেরিয়েছে তার সাথে কিন্তু আত্মার দিয়ে যে ক্যালকুলেশন করা মাইন্ডে তার সাথে কিন্তু মিলে গেছে। কারণ এখানেও একটা অঙ্ক কাজ করছে। হ্যাঁ, অঙ্ক ছাড়া কিছু নয়। হ্যাঁ, এটা করছে। থ্যাংক ইউ, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।